তোমাদের রিকোয়েস্টের জন্য এই পর্বটি জিওগ্রাফির এমসিকিউ এসএকিউ পর্বের দ্বিতীয় অংশে আমরা অর্থনৈতিক পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখন নিচ্ছি 116, গতকাল 115 পর্যন্ত হয়েছিল, 91 অর্থাৎ 76টি এমসিকিউ এবং এসএকিউ। আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে, আমার মনে হচ্ছে, এরা অভিজ্ঞতা বলছে আর কি। তো প্রথম যে অংশটা নিচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ একটা এবং কৃষি, দুটো অংশ থেকে প্রথম দিকে নিচ্ছি। প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এটার উদাহরণ কি কি দেখে রাখবে না, কৃষিকাজ, পশম সংগ্রহ, পশুপালন, পশু শিকার, বনজ সম্পদ সংগ্রহ, এগুলো। আর এই প্রাথমিক ক্রিয়াকলাপে নিযুক্ত কর্মীদের লাল পোশাক শ্রমজীবী বলে। থিঙ্ক ট্যাঙ্ক, এটা যদিও পরে লিখলে ভালো হতো, যাই হোক, পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীতে নিযুক্ত কর্মী যারা সোনালী পোশাক শ্রমজীবী। সেবাক্ষেত্র নিযুক্ত কর্মী গোলাপি পোশাক শ্রমজীবী। এই দুটো পরের অধ্যায়ের প্রশ্ন। ভারতের দুধ উৎপাদনের উন্নয়ন প্রকল্পটির আর একটি নাম অপারেশন ফ্লাড। শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন। ভারতের চিংড়ি বিপ্লবের জনক অধ্যাপক হীরালাল চৌধুরী। নীল বিপ্লবের জনক ডক্টর অরূপ কৃষ্ণান। চীনাবাদ উৎপাদনে ভারতের প্রথম হচ্ছে গুজরাট, মানে আর পৃথিবীর মধ্যে ভারত প্রথম। আর দুটি অন্যতম রাজ্য যদি আবার এদেরকে নাও, এই গুজরাট ছাড়া, তাহলে এদের নাম আনা যায় রাজস্থান, বিহার, পাঞ্জাব, এদের সব। সবুজ নারকেল বা ডাবকে শ্রীলঙ্কায় জীবন্ত ঔষধালয় বা স্বর্গের শিশির বলে। কি জমিতে কৃষিকাজের পৌনঃপুনিকতার সূচক শস্য প্রগাঢ়তা। শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয় নিবিড় কৃষিতে। তাহলে তোমাদের সাজেশনের লিঙ্ক ডেসক্রিপশনে থাকলো, ঠিক আছে। আর্দ্র কৃষি, যেসব অঞ্চলে নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেখানে জলসেচ ছাড়াই কেবলমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ হয় তাকে আর্দ্র কৃষি বলে। ভারতে বর্ষাকালে আমন ধান চাষ। শুষ্ক কৃষি, যে সমস্ত অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, সাধারণত 50 সেমির কম, ভিন্ন মতে 75 সেমি, না 50 থেকে 75 সেমি বা তার কম, যেখানে জলসেচের সুযোগ নেই, সেখানে খরা সহ্যকারী শস্যের চাষ ওই জলের উপর নির্ভর করে। পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থানে শুষ্ক কৃষি দেখা যায়। কোন একটি কৃষি অঞ্চলের অন্তর্ভুক্ত মোট কর্ষিত জমিতে উৎপাদিত এক বা একাধিক শস্যের পারস্পরিক বন্টনগত গাণিতিক সম্পর্ককে শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন বলে। প্রশ্ন হতে পারে যে শস্য সমন্বয় কাকে বলে, বা এর উদ্ভাবককে, না জেসি উইভার। শস্য প্রগাঢ়তার সূত্র, এটা তুমি এভাবে লিখবে, আমার ওইভাবে লেখা নেই। GCA বাই NCA, অর্থাৎ গ্রস ক্রপড এরিয়া আর নেট ক্রপড এরিয়া ইন্টু 100, এখানে লেখা রয়েছে। ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর MS স্বামীনাথন। মিলেট কি না উষ্ণ শুষ্ক অঞ্চলে স্বল্পস্থায়ী, অল্পদিন স্থায়ী হয়, ঘাস জাতীয় নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকার দানাশস্যগুলিকে একত্রে মিলেট বলে। উদাহরণ জোয়ার, বাজরা, রাগি, কোরা, কটন, অনেকগুলো রয়েছে, মূলত আমরা তিনটেকে বেশি জানি, জোয়ার, বাজরা, রাগি। সয়াবিন উৎপাদনে মধ্যপ্রদেশ ভারতের মধ্যে প্রথম, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় রাজস্থান। মূলত দুটো রাজ্যের নাম জানতে চাইতে পারে। বাজার বাগান কৃষি, যে কৃষি ব্যবস্থায় প্রতিনিয়ত বাজারে বিক্রির উদ্দেশ্যে তার নিকটবর্তী বিভিন্ন মাপের কৃষি জমিতে, বাগানে আধুনিক পদ্ধতিতে শাকসবজি, ফল, ফুল, ভেষজ উদ্ভিদ ব্যাপক মাত্রায় বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়, তাদের মার্কেট গার্ডেনিং বা বাজার বাগান চাষ বলে। শস্যাবর্তনের প্রধান সুবিধা, দুটো সুবিধা লেখা রয়েছে। জমির উর্বরতা বজায় থাকে আর সারা বছর ধরে ফসল উৎপাদন করা যায়। এরপরে শিল্প, প্রথমে শিল্পের সংজ্ঞা, তারপর দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত, মানে শিল্প সঙ্গে যুক্ত শ্রমিক গোষ্ঠীর কি বলে, নীল পোশাক শ্রমজীবী।
শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রতিষ্ঠা। ওয়েবার। ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক। উত্তর খ আইসোটিন। ওয়েবারের শিল্প স্থানিকতা তত্ত্বে কাঁচামাল ও উৎপন্ন পণ্যের সমপরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আইসোটিন বা সমপরিবহন ব্যয় রেখা বলে। আইসোডোপেন না ওয়েবারের শিল্প স্থানিকতা তত্ত্বে কাঁচামাল এবং উৎপন্ন শিল্পজাত পণ্যের সমান মোট পরিবহন বৈশিষ্ট্য, এখানে সমান আছে আর মোট পরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে এখানে উপবৃত্তাকার রেখা তৈরি হয়, যা আইসোডোপেন বা সমমোট পরিবহন, এখানে মোট কথাটা নেই, এটাতে দুটোতে যুক্ত করা হয় আর কি, অর্থাৎ কাঁচামাল এবং শিল্পজাত পণ্যের যোগ করা হয়, এই জন্য একটু আলাদা। এরপর দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কর্ণাটকের ভদ্রাবতী, তামিলনাড়ুর সালেম। আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বন্ড শিল্পকেন্দ্রের নাম আটলান্টা, গ্রিন ভ্যালি, অগাস্টা, বার্মিংহাম। ভারতের দুটি জাহাজ নির্মাণ কেন্দ্র গার্ডেন রিচ বা খিদিরপুর আর বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে রয়েছে। কার্পাস বয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান অবশ্যই কার্পাস উৎপাদক অঞ্চলে, ঠিক আছে, সব থেকে ভালো। তারপরে যে কোনো স্থানেই হতে পারে, যেহেতু এটা ওজন হ্রাসশীল কাঁচামাল। অনুসারী শিল্পগুচ্ছ বৃহদায়তন বা প্রধান শিল্প থেকে কাঁচামাল সংগ্রহ করে, অর্থাৎ সেখান থেকে উপজাত দ্রব্য সংগ্রহ করে ওই কাঁচামালের উপর নির্ভর করে তার আশেপাশে গড়ে ওঠা শিল্পগুচ্ছকে অনুসারী শিল্প বলে। যেমন ধরো খনিজ তেল শোধনাগার, এখান থেকে নেপথা এলো, এই নেপথাকে কেন্দ্র করে বিভিন্ন দিকে গড়ে ওঠা শিল্পকেন্দ্র। ভিলাইয়ের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোন অঞ্চল থেকে লৌহ আকরিক সংগ্রহ করে? ছত্তিশগড়ের দাল্লি রাজহারা থেকে। ভারতের একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অগ্রণী রাজ্য পশ্চিমবঙ্গ। উদীয়মান শিল্প পেট্রোরসায়ন শিল্প। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প রবার শিল্প। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটোর। তারপর ভারতের প্রথম পাটকল রিসড়া। দুর্গাপুরকে রুর বলে কেন? না, জার্মানির রুর অঞ্চলের রাইন নদীর অববাহিকায় উত্তোলিত বিটুমিনাস ও অন্যান্য উচ্চ শ্রেণীর কয়লার সাহায্যে এবং এটা এবং হবে আমদানিকৃত কয়লার ভিত্তি করে বৃহৎ শঙ্কর ইস্পাত, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। এখানে তিনটি নদী রয়েছে, নিশ্চয়ই জানো। একটা হচ্ছে রাইন, লেখা রয়েছে রুর আর লিপে, এই তিনটি নদীর সংযোগস্থলে। তেমনই পশ্চিমবঙ্গের দামোদর নদের তীরে অবস্থিত দুর্গাপুরে দামোদর অববাহিকার উৎকৃষ্ট কয়লার সাহায্যে বৃহৎ ইস্পাত, শঙ্কর ইস্পাত, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। উভয় স্থানের নানা বিষয়ের সাদৃশ্যের জন্য দুর্গাপুরকে রুট বলে। আর এগুলো একটু দেখবে, ব্রেক অফ বাল্ক পয়েন্ট, উদীয়মান শিল্প কি, এগুলো দেখবে। এরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ওই উপর দিকে দুটো রয়ে গেছে। তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ পরিবহন, বাণিজ্য, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, বিমা পরিষেবা, পর্যটন। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা। পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ মস্কো থেকে ভ্লাদিভস্টক। পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে। পেশাদার পরামর্শ দান, এটি কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ? না, কুইনারি বা পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। দেখবে ওপেক কি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে এবং উদাহরণ, আর তথ্য প্রযুক্তি শিল্প কি। এরপরে পপুলেশন চ্যাপ্টার থেকে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে দিবে, অর্থাৎ 162 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে, ঠিক আছে। ভারতের বয়লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্র খেয়াল রাখবে, প্রথমত 1000 সংখ্যাটি, উপরে নারী সংখ্যা হবে, নিচে পুরুষ সংখ্যা হবে, অর্থাৎ অ্যান্সার খ। জনবিস্ফোরণ কাকে বলে? না,
কোনো দেশে বা অঞ্চলে জন্মহারের তুলনায় মৃত্যুহার দ্রুত কমে গেলে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে। যে বার্ষিক 2% বা তার বেশি জনসংখ্যার এরূপ দ্রুত বৃদ্ধিকে জনবিস্ফোরণ বলে। অতি জনাকীর্ণতার সংজ্ঞা দেখবে। জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পরিচয়, প্রাক শিল্প বিপ্লবের সময়কাল, মানুষ জমি অনুপাতের সংজ্ঞা দেখবে। কাম্য জনসংখ্যার সংজ্ঞা অবশ্যই দেখবে, আমি সব পড়ছি না। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা, ক্যানন এবং স্ট্যান্ডার্ডস। শূন্য জনসংখ্যা বা স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে অবশ্যই মুখস্থ করবে। জনসংখ্যার অভিক্ষেপ কাকে বলে, না পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পেতে পেতে ভবিষ্যতে কোথায় গিয়ে পৌঁছাবে তার পরিমাপের যে পূর্বাভাস দেওয়া হয় তাকে জনসংখ্যার অভিক্ষেপ বলে। এখানে তুমি একটা উদাহরণ টানতে পারো। জনসংখ্যার পিরামিড কাকে বলে দেখবে। পিরামিড কেমন আকৃতির হলে কি হতে পারে সেই রকম সংক্রান্ত অনেক প্রশ্ন রয়েছে। বেল বা ঘণ্টা আকৃতির হলে কি হবে, না উন্নত আর্থসামাজিক অবস্থাকে নির্দেশ করে দুটো দেশের উদাহরণ দেওয়া রয়েছে। ন্যাসপাতির মতো হলে কি হবে, অতি উন্নত আর্থসামাজিক, জাপান, সুইডেন। আদর্শ শঙ্কু বা সমবাহু ত্রিভুজের মতো হলে কি হবে, না অনুন্নত আর্থসামাজিক অবস্থাকে নির্দেশ করবে, দুটো দেশের উদাহরণ দেওয়া রয়েছে। জনসংখ্যা পিরামিডে ভূমি প্রশস্ত, শীর্ষদেশ তীক্ষ্ণ, এটা কি হবে, না অনুন্নত অর্থনীতি। ঠিক আছে। এরপরে জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এই মডেলটাকে প্রকাশ করে, না ওয়ার্নার থমসন। পরিব্রাজনের দুটি কারণ, একটি অর্থনৈতিক একটি সামাজিক কারণ দেওয়া রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের নারী এবং পুরুষের অনুপাত 940, এটা নারী, এটা পুরুষ। জলবিন্দু বসতি, না যেখানে জীবনধারণ ও অন্যান্য কাজের জন্য জলের অভাব রয়েছে সেখানে ভূপৃষ্ঠস্থ বা ভৌম জলের উৎসকে ঘিরে যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলে। সাধারণত এখানে ঘন জনবসতি গড়ে ওঠে। শুষ্ক বিন্দু বসতি পুরো উল্টোটা। ক্ষুদ্র বিচ্ছিন্ন বসতি হ্যামলেট নামে পরিচিত। পুষ্করণীকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি আর্দ্রবিন্দু বসতি, আবার এগুলো আবার বৃত্তাকার বসতিও হয়ে থাকে। ভারতের কোনো শহরের লোক সংখ্যা 5000 হলে তাকে বলবে শহর, 1 লক্ষ হলে তাকে নগর, 10 লক্ষ হলে মহানগর, 50 লক্ষ প্লাস হলে অতি মহানগর বা মেগা সিটি। আর যেগুলো দেখতে হচ্ছে, কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বলতে কি বোঝো, পৌরপুঞ্জ কাকে বলে, যমজনগর বলতে কি বোঝো, এল আর ওয়াই আকৃতির বসতি বলতে কি বোঝো। সিটি অফ ইলেকট্রনিক্স বা সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। ভারতকে প্রথম 5টি পরিকল্পনা অঞ্চলে ভাগ করেন কে এস রামচন্দ্রন। একটি পরিকল্পিত অঞ্চল অনেকগুলো হয়, দামোদর আছে, হলদিয়া আছে, এগুলো। হলদিয়া শিল্পাঞ্চল কোন নদীর সংযোগস্থল, কোন হুগলি এবং হলদি। ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ভিলাই। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদক অঞ্চল দাল্লি রাজহারা। ছত্তিশগড়ের প্রধান নদী মহানদী। আর দেখবে পরিকল্পনা অঞ্চলের ক্ষুদ্র অঞ্চলের উন্নয়নের 3টির সংজ্ঞা এবং উদাহরণ। আজকে এই পর্যন্ত, সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।